বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনেছো 8 তারিখ থেকে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে। তোমাদের মূল্যায়ন পরীক্ষা সকাল 9টা থেকে 10টা। এমসিকিউ পরীক্ষা উপর হবে প্রথম পত্রের সিলেবাসের উপর। আশা করছি এর মধ্যেই তোমরা ক্লাস টিচারকে বা গ্রুপ টিচারকে তোমাদের নাম, রোল, জিমেল আইডি পাঠিয়েছ এবং কলেজের জিমেল আইডিতেও তোমাদের নাম, রোল, জিমেল আইডি পাঠিয়েছ। পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। যেহেতু তোমাদের পরীক্ষাটা প্রথম পত্রের উপর হবে, আজকে আমি তোমাদের প্রথম পত্রের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমি একটু প্রথম পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করি। এগুলো আমরা তোমাদের ফার্স্ট ইয়ারেই পড়িয়েছি এবং এগুলোর উপর তোমরা পরীক্ষাও দিয়েছো। আশা করছি তোমরা একটু মনে করে নিলে, বিষয়গুলো রিডিং করে নিলে আনসার করতে পারবে। প্রথম অধ্যায়টা হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। এখানে যুক্তিবিদ্যার ইংরেজি হচ্ছে লজিক। লজিক শব্দটা গ্রিক শব্দ লগোস থেকে আসছে। লগোসটা হচ্ছে গ্রিক লজিকের একটা বিশেষণ। লগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, ভাষা বা শব্দ, কাজে উৎপত্তিগত অর্থে বা ব্যুৎপত্তিগত অর্থে। লজিক শব্দের অর্থ হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। এখানে যে বিষয়গুলো আসে এমসিকিউ পরীক্ষায় সেটা হচ্ছে লগোস শব্দটা কোন ভাষা থেকে আগত, গ্রিক, ল্যাটিন না রোমান। লগোস শব্দের বানানটা মনে রাখবা, LOGOS। তারপর লজাইক LOGIK, এই বানানটাও মনে রাখবা। এবং লগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, ভাষা বা শব্দ। ব্যুৎপত্তিগত অর্থে লজিক শব্দের অর্থ হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তারপর যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এই বিষয়টাও এমসিকিউ পরীক্ষায় আসে। যুক্তিবিদ্যা কি ধরনের বিজ্ঞান? যুক্তিবিদ্যা হচ্ছে একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তারপর যুক্তিবিদ্যাকে কোন যুক্তিবিদ বিজ্ঞান হিসেবে সমর্থন করেছেন, কোন যুক্তিবিদ কলা হিসেবে সমর্থন করেছেন, কোন যুক্তিবিদ বিজ্ঞান ও কলা দুটোই বলেছেন, এই বিষয়টাও দেখবা। বিজ্ঞান ও কলা বলেছেন হচ্ছে হোয়াটলিউ মিল, আর বিজ্ঞান বলেছেন হচ্ছে টমসন, মেনসেল, উইবারওয়েক। তারপর কলা হিসেবে বলেছেন এলডিস এবং তার সমর্থকরা। তাহলে এই বিষয়গুলো প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে যুক্তিবিদ্যা পরিচিতি বিষয়গুলো রিডিং করে নিবা। যুক্তিবিদ্যার পরিধি, বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যার বিষয়গুলো রিডিং করে নিবা। যুক্তিবিদ্যা বিজ্ঞান কেন, যুক্তিবিদ্যা কলা কেন, এগুলোর উপর আমাদের অনেক আলোচনা হয়েছে। এরপর আমি দ্বিতীয় অধ্যায় যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক সম্পর্কে একটু আলোচনা করব। এখানে যে বিষয়গুলো আছে আমাদের সেগুলো হচ্ছে যুক্তিবিদ্যা ও দর্শন, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব, যুক্তিবিদ্যা ও শিক্ষা, যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান। তাহলে এই বিষয়গুলোর মধ্যে আমাদের যে বিষয়গুলো নতুন সেগুলো হচ্ছে দর্শন, নীতিবিদ্যা, তারপর হচ্ছে নন্দনতত্ত্ব। তাহলে এখানে আমরা জানবো ফার্স্টে দর্শন থেকে। দর্শন বা ফিলোসফি, ফিলোসফি শব্দটা আসছে গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে। ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ, সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ফিলোসফি শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে যেহেতু জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই আসলে ফিলোসফি বলতে, তাহলে আমরা বুঝবো এমন একটা বিষয়কে যেটা জগৎ জীবনের একটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে? তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটা ছোট শাখা মাত্র। দর্শনের আলোচনার পরিধিকে আমরা জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা এই তিন ভাগে ভাগ করতে পারি। এই তিন বিদ্যার মধ্যে জগতের সামগ্রিক বিষয়টা এসে যায়। সৃষ্টিকর্তা, আত্মার অমরত্ব, এক সৃষ্টিকর্তা, এক ঈশ্বরবাদ, দ্বি ঈশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ, আত্মা কি অমর, দেহ মনের মধ্যে কি ধরনের সম্পর্ক, এই ধরনের যাবতীয় কিছু নিয়ে আসলে দর্শনটা আলোচনা করে। তাহলে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা এই তিনটা হচ্ছে দর্শনের আলোচনার বিষয়গুলোকে আমরা এই তিন ভাগে ভাগ করতে পারি। মূল্যবিদ্যার তিনটা বিষয় আছে, নন্দনতত্ত্ব, একটা হচ্ছে নন্দনতত্ত্ব বা সৌন্দর্যবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা। এই তিনটা বিদ্যার আবার তিনটা আদর্শ আছে। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যতা, নীতিবিদ্যার আদর্শ হচ্ছে মঙ্গল বা ভালোত্ব, নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সৌন্দর্য। এখানে যে এমসিকিউ পরীক্ষাটা হয়, এমসিকিউ প্রশ্ন পরীক্ষা আসে যুক্তিবিদ্যা দর্শনে কোন শাখার অংশ। তাহলে কোন শাখার অংশ? জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা নাকি মূল্যবিদ্যা? মূল্যবিদ্যা। এরপর আবার এই সেম প্রশ্নটা নীতিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ? তাও মূল্যবিদ্যা। নন্দনতত্ত্ব দর্শনের কোন শাখার অংশ? তাও মূল্যবিদ্যা। এই তিনটা কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব, নীতিবিদ্যা এগুলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এদের প্রত্যেকেরই একটা আদর্শ আছে। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে কি? সত্য বা সত্যতা। নীতিবিদ্যার আদর্শ হচ্ছে নন্দনতত্ত্ব, নীতিবিদ্যার আদর্শ হচ্ছে মঙ্গল বা ভালোত্ব, নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সৌন্দর্য।
তাহলে দর্শনটা আমরা জানলাম। নীতিবিদ্যা হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত সম্পর্কিত একটা বিদ্যা। ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত সম্পর্কে আলোচনা করে যে বিদ্যাটা মানুষের আচরণের ভালোত্ব, মন্দত্ব, ন্যায়ত্ব, ঔচিত্য, অনুচিত্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে নীতিবিদ্যা। নীতিবিদ্যা আমাদের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত সম্পর্কে পার্থক্য করতে শেখায়। নীতিবিদ্যা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তারপর নীতিবিদ্যার ইংরেজি হচ্ছে এথিক্স। এথিক্স শব্দটা গ্রিক শব্দ এথোস থেকে আসছে। এরপর নন্দন তত্ত্ব বা সৌন্দর্যবিদ্যাটা হচ্ছে কি, এটা হচ্ছে যেটা মানুষের শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য না, অভ্যন্তরীণ সৌন্দর্য, চলাফেরার সৌন্দর্য, আচরণের সৌন্দর্য, কর্মের সৌন্দর্য নিয়ে আলোচনা করে, সেই বিষয়টাই হচ্ছে নন্দন তত্ত্ব বা সৌন্দর্যবিদ্যা। তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো তো কি টাইপসের হবে বললাম, তাহলে এগুলো ভালোভাবে দেখবা। যুক্তিবিদ্যা দর্শনের মধ্যে পার্থক্য, সম্পর্ক, নন্দন তত্ত্ব, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক, এই বিষয়গুলো তোমরা রিডিং করলে আশা করি পরীক্ষায় আনসার করতে পারবে। এরপর আমি তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান নিয়ে একটু আলোচনা করি। এখানে আমাদের আছে পদ। পদের ইংরেজি হচ্ছে টার্ম। টার্ম শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। টার্মিনাস স্পেলিং হচ্ছে TERMINUS। টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। যুক্তিবাক্যের দুই প্রান্তে অবস্থিত উদ্দেশ্য এবং বিধেয়কে বলা হয় পদ। যুক্তিবাক্যের দুই প্রান্তে অবস্থিত উদ্দেশ্য এবং বিধেয়কে পদ বলে। তারপর এখানে আছে পদু শব্দ। পদু শব্দ, পদ কাকে বলে তো আমরা জানলাম। শব্দ কাকে বলে, যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলে শব্দ। সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। কারণ পদ হচ্ছে কি, যেগুলো উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু শব্দ উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি। এরপর শব্দের শ্রেণী বিভাগ আছে। শব্দ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, আরেকটা হচ্ছে সপদযোগ্য শব্দ, পদাযোগ্য শব্দ। এটাও এমসিকিউ পরীক্ষায় আসে। শব্দ কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার শব্দের মধ্যে কোন ধরনের শব্দকে আমরা পদ বলতে পারি? এটাও এমসিকিউ পরীক্ষায় আসে। তাহলে আমরা পদ বলতে পারি পদযোগ্য শব্দকে। পদযোগ্য শব্দ, সপদযোগ্য শব্দ, পদাযোগ্য শব্দ, এই 3 ধরনের শব্দের মধ্যে আমরা পদযোগ্য শব্দকে পদ বলতে পারি। তারপর এখানে পদের যে বিভিন্ন ধরনের পদ আছে, বিভিন্ন ধরনের পদের শ্রেণী বিভাগ আছে এখানে, যেমন নির্দিষ্ট পদ, অনির্দিষ্ট পদ, ব্যাহতাত্মক পদ, সদর্থক পদ, ননিয়ত্তক পদ, যাথার্থক পদ, অযথার্থক পদ, সমষ্টিবাচক পদ, ব্যষ্টিবাচক পদ। তাহলে এই পদের শ্রেণী বিভাগগুলো ভালোভাবে রিডিং করে নিবা। এক্ষেত্রে আছে নিচের কোনটি সমষ্টিবাচক পদ বা নিচের কোনটি ব্যাহতাত্মক পদ বা নিচের কোনটি নির্দিষ্ট পদ। এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে পদের ব্যাক্তত্ব এবং যথার্থ। পদের ব্যাক্তত্ব কি, পদের যথার্থ কি? পদের ব্যাক্তত্ব হচ্ছে কি, পদের সংখ্যা বা পরিমাণের দিকটাকে বলা হয় পদের ব্যাক্তত্ব, আর যথার্থ হচ্ছে পদের সাধারণ ও আবশ্যিক গুণ। তাহলে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মানুষ পদের ব্যাক্তত্ব হচ্ছে সকল মানুষ, আবার মানুষ পদের যথার্থ হচ্ছে মানুষ পদের যথার্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে পদের ব্যাক্তত্ব হচ্ছে পদের সংখ্যা ও পরিমাণের দিক, পদের যথার্থ হচ্ছে পদের সাধারণ ও আবশ্যিক গুণ। যে কোনো ধরনের গুণ না, পদের সাধারণ ও আবশ্যিক গুণকে আমরা পদের যথার্থ বলতে পারি। পদের ব্যাক্তত্ব ও যথার্থের সম্পর্কে কয়েকটা দিক আছে ক্ষেত্রে সম্পর্ক, সেটা হচ্ছে ব্যাক্তত্ব বাড়লে যথার্থ কমে, ব্যাক্তত্ব কমলে যথার্থ বাড়ে। আবার বিপরীতভাবে আমরা বলতে পারি যথার্থ বাড়লে ব্যাক্তত্ব কমে, যথার্থ কমলে ব্যাক্তত্ব বাড়ে। তারপর এখানে আমাদের আছে যুক্তিবাক্য, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুটি পদের মধ্যে একটি সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য, বা দুটি পদের মধ্যে একটা সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হয় যুক্তিবাক্য। তাহলে যেমন আমরা যুক্তিবাক্যের উদাহরণ হিসেবে বলতে পারি আকাশ হয় নীল, মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমর। তাহলে এক্ষেত্রে দুটি পদের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ পাচ্ছে, তাহলে সেটা হচ্ছে যুক্তিবাক্য। এরপর যুক্তিবাক্যের সাথে এখানে ব্যাকরণিক বাক্য আছে। ব্যাকরণিক বাক্য তোমরা বাংলা সেকেন্ড পেপারে পড়েছো। কতগুলো শব্দ মিলিত হয়ে যখন মনের একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করে সেটাকেই বলা হয় ব্যাকরণিক বাক্য। যুক্তিবাক্য, ব্যাকরণিক বাক্যের পার্থক্য আছে, ওটা রিডিং করে নিবা। রিডিং করলে এখান থেকে প্রশ্ন আসলে আনসার করতে পারবে। এরপর এখানে আমরা যুক্তিবাক্য, ব্যাকরণিক বাক্য সম্পর্কে বলতে গেলে বলতে পারি সব যুক্তিবাক্য ব্যাকরণিক বাক্য, কিন্তু সকল ব্যাকরণিক বাক্য যুক্তিবাক্য নয়। কারণ এক্ষেত্রে আমরা জানি যুক্তিবাক্যের গঠনে 3টা বিষয় আছে, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। যুক্তিবাক্যের জন্য এই 3টা বিষয় মাস্ট লাগবে, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। কিন্তু সকল ব্যাকরণিক বাক্যের মধ্যে আমরা কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যকে যুক্তিবাক্য বলতে পারি। আবার সব বিবৃতিমূলক বাক্য উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আকারে থাকে না। তাহলে উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকে বলা হয় উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে বলা হয় বিধেয়। আর উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগে স্থাপনকারী শব্দ বা চিহ্নকে বলা হয়
সংযোজক। এরপর এখানে আরেকটা বিষয় আছে অবধারণ। অবধারণ বা মানসিক বাক্য। তাহলে এটা কি? এটা হচ্ছে দুটি ধারণার মধ্যে একটা সম্পর্কে মানসিক প্রকাশটাকেই বলা হচ্ছে অবধারণ বা মানসিক বাক্য। আমরা অনেক কিছুই মনে মনে চিন্তা করে থাকি, প্রকাশ করি না, তাহলে সেই বিষয়গুলি হচ্ছে অবধারণ। যখন আমরা বিষয়টা প্রকাশ করে ফেলবো তখন বিষয়টা আর অবধারণ থাকবে না। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি অবধারণের জন্য কি যুক্তি বাক্য দরকার নাকি যুক্তি বাক্যের জন্য অবধারণ দরকার? তাহলে এক্ষেত্রে আনসারটা হবে যুক্তি বাক্যের জন্য অবধারণ দরকার। কারণ আগে আমাদের মনে মনে চিন্তা করতে হবে, তারপর সেটাকে আমরা প্রকাশ করলে সেটা যুক্তি বাক্য হবে। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা দেখে নিবা। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যুক্তি বাক্যে শ্রেণী বিভাগ। যুক্তি বাক্যের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো দেখবা, যেমন গঠন অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার, এগুলো পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষায়। সরল যুক্তি বাক্য, যৌগিক যুক্তি বাক্য। তারপর গুণ অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে ননিয়ত্তক। পরিমাণ অনুসারে দুই প্রকার, সার্বিক যুক্তি বাক্য, বিশেষ যুক্তি বাক্য। গুণ ও পরিমাণ যৌথভাবে হচ্ছে চার প্রকার, সার্বিক সদর্থক, সার্বিক ননিয়ত্তক, বিশেষ সদর্থক, বিশেষ ননিয়ত্তক। এই চার প্রকার যুক্তি বাক্যকে ইংরেজি বর্ণমালার এ, ই, আই, ও এই চারটা বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। এরপর আছে তাৎপর্য অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, এটা হচ্ছে সংশ্লেষক যুক্তি বাক্য আর এটা হচ্ছে বিশ্লেষক যুক্তি বাক্য। নিশ্চয়তা অনুসারে যুক্তি বাক্য তিন প্রকার, অনিবার্য, বিবরণিক, সম্ভাব্য যুক্তি বাক্য। সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, নিরপেক্ষ যুক্তি বাক্য, সাপেক্ষ যুক্তি বাক্য। সাপেক্ষ যুক্তি বাক্য আবার দু প্রকার, একটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য আর একটা হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। প্রাকল্পিক যুক্তি বাক্য আমরা কিভাবে চিনব? যদি তবে যদি তাহলে থাকবে যে সাপেক্ষ যুক্তি বাক্যে, সেটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য, আর বৈকল্পিক যুক্তি বাক্য হচ্ছে হয় না হয় আকারে থাকবে। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সার্বিক যুক্তি বাক্য বা নিচের কোনটি বিশেষ যুক্তি বাক্য, নিচের কোনটি সার্বিক সদর্থক যুক্তি বাক্য, নিচের কোনটি বিশেষ ননিয়ত্তক যুক্তি বাক্য, নিচের কোনটি সংশ্লেষক যুক্তি বাক্য, নিচের কোনটি বিশ্লেষক যুক্তি বাক্য। তাহলে যদি তবে আকারে থাকে কিভাবে, যদি বৃষ্টি পড়ে তাহলে মাঠ ভিজবে, এটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য। হয় আমি কলেজে যাব না হয় বেড়াতে যাব, এটা হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। সার্বিক সদর্থক যুক্তি বাক্য কি? সার্বিক সদর্থক যুক্তি বাক্য গঠন হচ্ছে, আমরা আগে বলেছি এগুলো। সার্বিক সদর্থক যুক্তি বাক্য প্রথমে সকল থাকবে, মাঝখানে সংযোজক হিসেবে হয় থাকবে, তাহলে সকল মানুষ হয় মরণশীল, এটা হবে সার্বিক সদর্থক যুক্তি বাক্য। সার্বিক ননিয়ত্তক যুক্তি বাক্যে প্রথমে আমরা কোনো থাকবে এবং সংযোজক হিসেবে নয় থাকবে। বিশেষ সদর্থক যুক্তি বাক্যের প্রথমে কিছু বা কোনো কোনো থাকবে, সংযোজক হিসেবে হয় থাকবে। বিশেষ ননিয়ত্তক যুক্তি বাক্যের প্রথমে কিছু বা কোনো কোনো থাকবে এবং সংযোজক হিসেবে ননিয়ত্তক থাকবে। তাহলে এ, ই, আই, ও এই চারটা বর্ণ দিয়ে আমরা গুণ পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তি বাক্যের যে শ্রেণী বিভাগটা সেটাকে প্রকাশ করে থাকি। এরপর এখানে আরেকটা বিষয় আছে পদের ব্যাপ্যতা। এক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন আসে পদের ব্যাপ্যতা বলতে নিচে কি বোঝায়, পদের বিস্তৃতি বা প্রসারতা কি বোঝায়, পদের আকার, পদের আকৃতি, পদের ব্যক্তত্ব, পদের যথার্থকে বোঝায়। তাহলে পদের ব্যাপ্যতা বলতে পদের বিস্তৃতি বা প্রসারতাকে বোঝায়। ব্যক্তত্বের দিক থেকে বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য, বিধেয় পদ, পরিমাণের দিক থেকে যতটুকু বিস্তার লাভ করে সেই বিষয়টাকে বলা হয় পদের ব্যাপ্যতা। এক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ব্যাপ্যপদ আর একটা হচ্ছে অব্যাপ্যপদ। ব্যাপ্যপদ হচ্ছে যে পদটা যুক্তি বাক্যে তার সমগ্র ব্যক্তত্ব নিয়ে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ব্যাপ্যপদ, আর অব্যাপ্যপদ হচ্ছে যেটা যুক্তি বাক্যে তার আংশিক ব্যক্তত্ব নিয়ে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অব্যাপ্যপদ। এক্ষেত্রে পদের ব্যাপ্যতার দুটো নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্যপদটা অব্যাপ্য। আরেকটা নিয়ম হচ্ছে ননিয়ত্তক যুক্তি বাক্যের বিধেয়পদটা ব্যাপ্য আর সদর্থক যুক্তি বাক্যের বিধেয়পদটা অব্যাপ্য। এটা হচ্ছে পদের ব্যাপ্যতার নিয়ম। এই পদের ব্যাপ্যতা নিয়মটা আমরা এ, ই, আই, ও চার প্রকার যুক্তি বাক্যে প্রয়োগ করতে পারি। প্রয়োগ করে আমরা বলতে পারি সার্বিক সদর্থক বা এ যুক্তি বাক্যের উদ্দেশ্যপদটা ব্যাপ্য, বিধেয়পদটা অব্যাপ্য। তারপর সার্বিক ননিয়ত্তক যুক্তি বাক্যের উভয় পদই ব্যাপ্য। তারপর বিশেষ সদর্থক যুক্তি বাক্যের উভয় পদই অব্যাপ্য। বিশেষ ননিয়ত্তক যুক্তি বাক্যের বিধেয়পদ ব্যাপ্য, উদ্দেশ্যপদ অব্যাপ্য। এক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন হয় সার্বিক সদর্থক যুক্তি বাক্যে কোন পদটি ব্যাপ্য, বা কোন যুক্তি বাক্যের উভয় পদই ব্যাপ্য, বা কোন যুক্তি বাক্যের উভয় পদই অব্যাপ্য। তাহলে মোটামুটি তৃতীয় অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়বা। এরপর আমি একটু চতুর্থ অধ্যায় বিধেয়ক নিয়ে আলোচনা করছি। বিধেয়কটা হচ্ছে যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে বিভিন্ন প্রকার সম্বন্ধ আছে সেই সম্বন্ধগুলোকেই বলা হয় বিধেয়ক। বিধেয় কিন্তু এক নয়। বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হবে সেটা হচ্ছে বিধেয়, আর বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে একটা সম্পর্কের নাম। বিধেয়কটা হচ্ছে 5 প্রকার, কিন্তু বিধেয়ের কোনো প্রকারভেদ নেই। সদর্থক ও ননিয়ত্তক যুক্তি বাক্যে বিধেয় থাকে, কিন্তু বিধেয়ক কেবলমাত্র
সদর্থক যুক্তিবাক্যে থাকবে। কাজে এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে বিধেয়ক কি? তাহলে বিধেয়ক হচ্ছে কি একটা সম্পর্কের নাম। বিধেয়ক কয় প্রকার? 5 প্রকার। এটাও এমসিকিউ পরীক্ষায় আসে। বিধেয়ক হচ্ছে 5 প্রকার। এক্ষেত্রে বিধেয়কের এই শ্রেণী বিভাগটা করেছেন যুক্তিবিদ পরিফেরি। পরিফেরি শ্রেণী বিভাগটাই হচ্ছে সর্বজন স্বীকৃত, সেজন্য বিধেয়কের শ্রেণী বিভাগ বলতে পরিফেরি শ্রেণী বিভাগটাকেই বুঝায়। তাহলে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বিধেয়কগুলো হচ্ছে জাতি, উপজাতি, লক্ষণ বা বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। এগুলো করিয়েছে আগে, তোমরা রিডিং করে নিবা। রিডিং করলে আশা করি জানতে পারবা। তাহলে এক্ষেত্রে আবার এরিস্টটলের মতে বিধেয়ক 4 প্রকার। এটাও কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে। বিধেয়ক হচ্ছে 5 প্রকার, কিন্তু এরিস্টটলের মতে বিধেয়ক হচ্ছে 4 প্রকার। সংজ্ঞা জাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। আর পরিফেরির মতে বা বিধেয়ক হচ্ছে 5 প্রকার: জাতি, উপজাতি, লক্ষণ বা বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। উপলক্ষণটা আবার 2 প্রকার, অবান্তর লক্ষণটা আবার 4 প্রকার। তাহলে এই বিষয়গুলো তোমরা রিডিং করে নিবা, পরীক্ষায় আনসার করতে পারবা। নিচের কোনটি উপলক্ষণ বা নিচের কোন কোনটি অবান্তর লক্ষণ। তারপর অনুমান, এগুলো আমরা মোটামুটি অনেকবার পড়িয়েছি। আশা করছি তোমরা পরীক্ষায় ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবা, মোটামুটি ভালো মার্কস পাবা। বাকি বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা। আমরা তো প্রথম পত্রের সিলেবাস অনেকটা শেষ করেছি। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালোভাবে পরীক্ষা দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।